সময় বিষয় নিয়ে বরাদ্দ টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসলামউদ্দৌলা আপনাদের সঙ্গে আছি। আজকে আমাদের আড্ডার বিষয় গণহত্যা দিবস। আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি আছেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ, সহসভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ, আছেন মিডিয়া ব্যক্তিত্ব সমাজসেবক আহমেদ শফিউদ্দিন। আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষার আজকে অবসান ঘটেছে। জাতীয় সংসদে একটা প্রস্তাব আকারে আসছে যে গণহত্যা দিবসকে জাতীয় স্বীকৃতি দেওয়ার যে বিষয়টা, জাসদের সাধারণ সম্পাদক একাংশের শিরিন আক্তার সংসদ, তিনি এটা উত্থাপন করলে সংসদে তা পাশ হয়েছে। অল্প কিছু দিনের ভিতরেই তা আইন আকারে আমরা পাবই বিষয়টা। কিন্তু তারপরেও যে বিষয়টা আসে যে গণহত্যা দিবসকে যে জাতীয় স্বীকৃতি, স্বাধীনতার আজকে 46টা বছর পার হয়ে গেছে, তারপরও আমরা এই বিষয়টাকে এখনও সেই লাইনে আনতে পারিনি। অনেক সময় পেরিয়ে গেলেও আমরা ঠিক দিশাতেই, ঠিক পথে এগোচ্ছি। কিন্তু আমাদের বর্তমান সরকার, যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই টার্মের আগের টার্মেও তারা ছিলেন 3বার রাষ্ট্র ক্ষমতায়, এরপরও গণহত্যা দিবস নিয়ে সেই ধরনের ভাবনার জায়গাটা কী জন্য আসলো না? যে গণহত্যা দিবস নিয়ে যখন আমরা দেখেছি বিভিন্ন সময় গণহত্যা দিবসকে নিয়ে যারা শহীদ হয়েছেন, শহীদের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের মশকরা আমাদের স্বাধীন বাংলাদেশের মাটিতে হয়েছে, এরপরও কী জন্য এই প্রয়োজনীয়তা আমরা, আর যারা রাজনীতি সচেতন মানুষ আছেন তারা এটা ফিল করেনি কী কারণে? যাই হোক, আজকে অনুষ্ঠানে উপস্থিত আমার স্নেহাস্পদ আহমেদ শফিউদ্দিন, সে মিডিয়া ব্যক্তিত্ব, সে অনেক কথাই বলতে পারবে তথ্যপাত্র দিয়ে। আমি শুধু যে বিষয়টি বলতে চাই যে গণহত্যা দিবস হিসাবে দাবিটি এইভাবে উত্থাপিত না হলেও দীর্ঘদিন থেকে কিন্তু এটা আপনারা লক্ষ্য করে দেখবেন 25শে মার্চ এটাকে কাল রাত্রি হিসাবে আমরা পালন করে আসছি দীর্ঘদিন থেকে এটা, এবং আমরা গণহত্যা দিবসই বলি। এখন প্রশ্নটি হলো যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের এক একটা পর্যায় থাকবে, দেখবেন এক একটা পটভূমি, একটা পর্যায়ে যখন আসে তখন এই বিষয়গুলো সামনে চলে আসে। তো এরই একটা ধারাবাহিকতায় কিন্তু আজকে এটাকে গণহত্যা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আজকে ধন্যবাদ জানাই প্রথমত আমি যিনি এই প্রস্তাবে উত্থাপন করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সরাসরিভাবে এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন এবং সর্বসম্মতক্রমে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। শুধু তাই না, তার আগে কিন্তু একটা ভিডিও চিত্র আবার দেখানো হয়েছে যে 25শে মার্চের যে গণহত্যা, এর উপরে কিন্তু একটা ভিডিও চিত্র দেখানো হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিন্তু বিতর্ক আছে। আপনি একটা সংখ্যার কথাও বলেছেন। দেখেন, কত হাস্যাস্কর ব্যাপার, আমাদের দেশেরই আরেকজন কিন্তু সাংবাদিক, সম্ভবত সিরাজুর রহমান, নিজেকে দাবি করেন যে বঙ্গবন্ধু যখন, দাদা ভাই, হ্যাঁ না ওই দাদা ভাই নয়, বিবিসির সাংবাদিক ছিলেন, তিনি তার লিখনীতে দাবি করেন যে বঙ্গবন্ধু যখন ব্রিটিশ প্লেন এর থেকে যখন নামলেন, বিমানবন্দরে যখন নামলেন, তিনি নাকি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখানে তিনি বলছেন, ঠিক সেটাকে উদ্ধৃত করে নানাভাবে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা হয়েছে যে ভাবটা এরকম যে বঙ্গবন্ধু অশিক্ষিত ছিলেন, 3 লক্ষ আর 3 মিলিয়নের মধ্যে উনি পার্থক্য বুঝতেন না, বলতে ভুল হয়ে গেছে। আসলে আমি এখানে তথ্যপাত্র দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি যে নিরপেক্ষ যে সমস্ত পত্রপত্রিকাগুলো আছে এবং প্রতিদিনের যে গড় হিসাব, সেটা যদি দেখি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এসছে বিভিন্ন পত্রিকায়। জিওগ্রাফি যে চ্যানেল আছে এবং জিওগ্রাফি ওদের একটা পত্রিকাও আছে, সেই পত্রিকায় আপনি দেখবেন মে মাসের দিকে, অর্থাৎ মার্চে যে প্রথম রাত্রে যে গণহত্যাটা হলো, মে মাসে একটা হিসাব দিয়েছে, জুন জুলাইয়ের দিকে একটা হিসাব দিয়েছে বিভিন্ন। তাতে ধারাবাহিক যে হিসাব করে দেখা যায় যে ওখানে তাদের পত্রিকার মতেই যে এটা প্রায় 31 লাখের উপরে চলে যায় তাদের হিসাব মতে। ঠিক আছে, আরও প্রাবদা পত্রিকা স্বাধীনতার পরে পরেই, বঙ্গবন্ধু সম্ভবত তখন দেশে ফিরেন নাই, বঙ্গবন্ধু জানারও কথা না সেই হিসাবে যদি বলেন, কিন্তু তারা প্রাবদা কিন্তু একটা হিসাব দিয়েছিল, ঠিক একই ধরনের হিসাব দিয়েছিল প্রাবদা পত্রিকা। এমনকি যে হিউম্যান রাইটস যাদেরকে নিয়ে প্রশ্ন উঠে, নানা কথাবার্তাও আছে এই বিষয় নিয়ে, যদিও তারা বহু বছর পরে
এটা একটা হিসাব দিয়েছে জরিপ করে, যে গড়ে প্রতিদিন 6,000 থেকে 12,000 লোককে হত্যা করা হয়েছে প্রতিদিন, গড়ে 6 থেকে 12,000। সর্বনিম্ন যদি হয় তাহলে 15.5 লক্ষ, আর সর্বোচ্চ যদি হয় তাহলে আপনি হিসাব করে দেখবেন 12,000কে যদি হিসাব করে দেখেন আপনি, যে আমাদের 25শে মার্চ থেকে আমাদের 16 ডিসেম্বর পর্যন্ত, তাহলে কিন্তু 31 লাখ সামথিং হয়। তাহলে বঙ্গবন্ধু যে গণহত্যার যে হিসাবটা দিয়েছেন সঠিক হিসাব। এখন পৃথিবীতে অনেক গণহত্যা হয়েছে, আপনি তো জাতীয় স্বীকৃতির কথা বলছেন, আমি তো চাই যে বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হোক, যে এই বাংলাদেশের এই যে গণহত্যা, অনেকে জাপানে গণহত্যা হয়েছে, চীনে গণহত্যা হয়েছে। চীনের গণহত্যার উপরে আমি গতকাল একটা বই পড়ছিলাম, যে সেটাকে ঠিক গণহত্যা হিসাবে তারা স্বীকৃতি দিতে চায় না। তো যে এক ভদ্রমহিলা লিখেছেন যে চীনের যে গণহত্যার বিষয়ে, ঠিক লাওস, কম্বোডিয়া এসব হিসাব দিয়েছেন। কম্বোডিয়ার এটা স্বীকার করে নিয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গণহত্যার বিষয়টি স্বীকার করা হয়েছে। কিন্তু বাংলাদেশে যে এত বড় একটা গণহত্যা হয়ে গেল, একেবারে আবার স্পষ্ট ভাষায় কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বিশ্ব, যে একই দিনে এত স্বল্প সময়ে এত গণহত্যা কিন্তু পৃথিবীতে কোথায় হয়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও নয়, এমনকি কম্বোডিয়াতেও নয়, এমনকি লাওসেও নয়, এমনকি আপনার জাপানেও নয়। তাহলে আজকে বলতে হবে যে এত স্বল্প সময়ে এত বড় গণহত্যা, তাহলে কেন আন্তর্জাতিকভাবে এটা জাতিসংঘ বা এরা কেন স্বীকৃতি দেবে না কেন? জাতীয়ভাবে তো দেওয়া উচিতই আমি মনে করি। তা আমি ধন্যবাদ জানাবো আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এটা গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া। এবং সবচেয়ে বড় কথা, যে গণমানুষের কাছে আজকে নতুন জেনারেশন কিন্তু এইভাবে জানে না, শুধু হয়তো ছবি দেখে, ওই যে রিক্সার উপরে কতগুলো লাশ পড়ে আছে, গুলি করছে, এই সমস্ত কতগুলো ছবি দেখে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে, আমার নামটা মনে নয়, এক ভদ্রলোক, তিনি আত্মগোপনে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইমন ড্রিংকসের না, উনি একটা ভিডিও করেছিলেন কিন্তু শুধু জগন্নাথ হল এবং ওই বিভিন্ন এর যে গণহত্যা, যেটা পরবর্তী সময় প্রকাশিত হয়েছিল, ওনার নামটা আমার মনে নাই, যে ভিডিও চিত্র হিসেবে তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে। এখন বেঁচে আছেন কিনা আমি জানি না। তাহলে এটা স্বীকৃত যে গণহত্যা। আচ্ছা, গণহত্যার এখন প্রশ্ন হচ্ছে যে গণহত্যার সংজ্ঞাটা কি, সেটাও একটা প্রশ্ন। যে যখন কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা ক্ষমতায়নের জন্য যখন কোনো শক্তি জনসমর্থন না নিয়ে, জনসমর্থনবিহীনভাবে নিজেদের বৈষয়িক, ব্যক্তিক, রাজনৈতিক স্বার্থে যখন হত্যা করে ব্যাপক মানুষকে, তখন সেটাকে আমরা গণহত্যা বলতে পারি। আমরা গণহত্যা যেটা বুঝি আমরা সাধারণ ভাষায়, যে একটা নোংরা স্বার্থের জন্য আমাদের একবার ঢালাওভাবে মানুষ হত্যার যে ঘটনাটা 1949 সালে জাতিসংঘ একটা জেনোসাইডের একটা সংজ্ঞা তারা দাঁড় করেছেন। তারা বলছেন কোনো ধর্ম, জাতি, গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া। যা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, যে 8 মাস 2 সপ্তাহ 3 দিনের মাথায় যে হত্যাকাণ্ডের ঘটনা, যে পরিসংখ্যানটা দিলেন, এটা পৃথিবীর কোনো জায়গায় এত শর্ট টাইমে এত বিস্তৃত, এত বর্বচিত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র ছবিতে এর প্রকাশ ঘটানো সম্ভব না, সংখ্যা এটা প্রমাণ করে দেয়। আর সংখ্যার যেটা কথা বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম সেটাকে স্বীকার করে নিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক যেটা পত্রিকার ম্যাগাজিন রয়েছেন, সেখানে যেমন স্বীকার করেছেন। ইউকোসাইক্লোপিডিয়া যেটা আপনার আমেরিকান যে ইউকোসাইক্লোপিডিয়া আছে, সেখানে প্রকাশ করেছে। এরপরেও যে দ্বিধাদ্বন্দ্বের কথা, যে সংখ্যা নিয়ে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা আমরা দেখেছি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গিনিস বুক অফ রেকর্ডের যে 5টা হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, গণহত্যার কথা বলা হয়েছে, তার ভিতরে বাংলাদেশের হত্যাকাণ্ডের কথা তার ভিতরে অন্যতম। এরপরেও যে বিভ্রান্তি সৃষ্টি হয়, এই কারণে দায়ভারটা কার? যে আমাদের যারা বাংলাদেশের যারা বিভিন্ন সুধী মানুষ আছেন, যারা রাজনীতি সচেতন মানুষ আছেন, দায়ভারটা আসলে কার, যে যারা এই বিভ্রান্তি করার সুযোগটা পাচ্ছে? আহমেদ শফিউদ্দিন। বিষয়টা হচ্ছে যে এই স্বীকৃতি, এই ঘোষণা অনেক সময় অনানুষ্ঠানিক অনেক কিছু আমরা জানি,
তবু আনুষ্ঠানিকতার অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন এদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখা বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের কারণে নতুন প্রজন্ম একটি প্রায় 2 দশক ধরে একটি প্রজন্ম কিন্তু অন্ধকারে থেকে যায়। আর প্রত্যক্ষদর্শী আমরা যারা ছিলাম, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, আমরা আমাদের চিন্তায়, চেতনায়, অনুভবে যেভাবে সেই বিষয়গুলোকে উপলব্ধি করি, সেই প্রজন্ম সে তো আর সেটা করবে না। কিন্তু তারা জানবে কিভাবে? এটা ঠিকই, একটু আগে আপনারা বলছিলেন, আমাদের বাদশা ভাইও বলছিলেন যে আসলে কিন্তু সেই সময় মনে রাখতে হবে মিডিয়া এত শক্তিশালী ছিল না, এত ক্যামেরা, এত মোবাইল, এত ভিডিও ছিল না। কাজেই সঠিক মুক্তিযুদ্ধের যে চিত্রটি সেটি কিন্তু কখনো সম্ভব হয়নি। কারোর হাতে ক্যামেরা দেখলে তো সাথে সাথে সেনাবাহিনী তাকে হত্যা করত। আর এত ক্যামেরা কারোর হাতেও ছিল না। লুকিয়ে চুরিয়ে অনেক কষ্টে কিছু কিছু ছবি বিচ্ছিন্নভাবে তোলা হয়েছিল, যেটা দিয়ে আমরা এখন কিছুটা বর্বরতা, সামান্য কিছু যা ঘটেছে তার অতি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিছুটা হয়তো আমরা দেখতে পাই। আর এই ঘোষণার মাধ্যমে যেটি এসেছে আসলে যেটা বাস্তবতা, যে এই যে 47-এ আমরা ভারত ভাগ হলো, এই ভাগে কেন হলো? এটা তো আমরা একটা আশা ছিল যে না, হয়তো আশা নিরাশার দোলাচালে একসময় মানুষ এটাকে গ্রহণ করেছিল এবং আশা ছিল যে না, এবার বোধহয় আমাদের কিছু অবহেলিত মানুষজন কিছু এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু বাস্তবে তো তা হলো না। দেখা গেল যে ভাই ভাই, ধর্মের ভিত্তিতে ভাই ভাই, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পশ্চিম পাকিস্তানের সেই বড় ভূস্বামী, বড় ব্যবসায়ী, তারা কিন্তু পূর্ব পাকিস্তানের এই মানুষগুলোকে শোষণের ক্ষেত্রে পরিণত করলো। তাদের বড় কোনো চাকরি নাই, বড় কোনো ব্যবসা নাই, বড় কোনো পদে তাদের সুযোগ নাই। সব কি দেখবেন, খেয়াল করবেন যে এখন বাংলাদেশ ক্রিকেটে এত বিখ্যাত, এত দূরে এগিয়ে যাচ্ছে। সে আমলে তো ক্রিকেটে বাঙালিদের ন্যায় হতো না। আমরা ছোটবেলায় ওই ক্রিকেটারদের ভক্ত ছিলাম, ওই মুস্তাক, ওই হানিফ মোহাম্মদ, ইন্তেখাব আলম, এইসবের ছবি কেটে কেটে পেস্ট করতাম। বাঙালি কেউ ছিল না। কেন? বলা হতো ওই বাঙালিরা হলো খর্বকায়, তাদের শক্তি ক্রিকেট খেলতে পারবে না, এইভাবে তাদেরকে দাবিয়ে রাখা হতো। আবার দেখবেন আপনি এর মধ্যেও আমাদের শামসু ভাই, জালু ভাই মতো লোকজন ফুটবলে কিন্তু আবার গিয়ে দু একজন তারা পাকিস্তানে পর্যন্ত খেলতে যেতে পেরেছে, তারপরে না। যেমন আমি যে কাগজে ছাত্র জীবনে সাংবাদিকতা করেছি, দৈনিক বাংলা, আমি একটা ইন্টারনেটে ঘেটে দেখলাম যে আমাদের দৈনিক বাংলার তারা ভাই ফৌজুল করিম তারা টমসন ফাউন্ডেশনে পাকিস্তান আমলে উনি একটি বৃত্তি নিয়ে লন্ডন যাওয়ার সুযোগ পেয়েছিল। আমি দেখলাম যে প্রায় 52 জন গেছে, বাংলা কাগজের একজন সুযোগ পেয়েছেন, ওই তারা ভাই, আর মর্নিং নিউজ এবং অবজারভার থেকে আর 2 জন, অথচ 52 জন সমস্ত পশ্চিম পাকিস্তান থেকে। আপনি দেখবেন আমাদের খুব বীর দর্পে আমরা বলে থাকি, আমাদের সেনা বাহিনীর মুক্তিযুদ্ধকালীন প্রধান বলে থাকি কর্নেল আতাউন। দেখেন কর্নেলের উপরে নাই। আপনি যান এসপি অফিসে, দেখবেন বাঙালি কোনো এসপি হয়েছে পাকিস্তানে আমলে? নো। একটা জায়গায় থামিয়ে দেওয়া হয়েছে। দেখবেন বড় বড় পদে ভাইস চ্যান্সেলর, বাঙালি ভাইস চ্যান্সেলর পাকিস্তান আমলে, খুব দুরূহ ব্যাপার। আপনি যান যে কোনো দপ্তরে, কোথাও কোনো বাঙালির ঠাঁই নাই। ওই পিয়ন আর নাই কেরানি, এছাড়া বাঙালির কোনো টাইপিস্ট এই চাকরি ছাড়া তাদের চাকরি ছিল। সচিবালয়ে যান, কোথায় আপনি পিএসসি, সেই সময় পাকিস্তান সুপিরিয়র সার্ভিস, কোনো বাঙালিরই সুযোগ নাই। তো বাঙালি আজকে যে সেই কি একটা বর্বরতার মধ্যে, একটা ইয়ের মধ্যে ছিল, এবং তার বিরুদ্ধেই তো আসলে 6 দফা এবং পরবর্তীতে তাদের ভাষাটা আপনারা সবাই জানেন যে 52 ভাষা আন্দোলন, এটা এই আস্তে আস্তে তো আমাদেরকে ওরা একটা অনেক আগে থেকেই ষড়যন্ত্র ছিল যে এদেরকে একটা অন্ধকারাচ্ছন্ন, একটা বন্দি, একটা দাসের জাতিতে পরিণত করব। আপনি লক্ষ্য করুন এখনো রাজশাহীতে যে মুর্শিদাবাদ থেকে যে মুজাহিররা এলেন দেশ ভাগ হওয়ার কারণে, ওপার থেকে বড়কুটির কাছে একটা ক্যাম্প বলে এখনো কিন্তু আছে, পোড়ো বাড়ি, পরিত্যক্ত বাড়িগুলোতে তার অবশিষ্ট এখনো আছে, এবং তারা আজও কিন্তু কোনো বাড়িঘর পায়নি। কিন্তু লক্ষ্য করুন উপশহর বলে যে জায়গাটি হয়েছিল, যেখানে ছোট ছোট ঘর
এবং একটুখানি বারান্দা দিয়ে আইয়ুব খান করে দিয়েছিলেন, উপশহর করেছিলেন, সমস্ত অবাঙালিদের জন্য কিন্তু উনি উপশহর গড়ে দিলেন। আপনি এই উপশহর পাবেন কোথায়? আপনি সৈয়দপুরে পাবেন, আপনি যশোরে পাবেন, আপনি চট্টগ্রামে পাবেন, আপনি খুলনায় পাবেন। কেন? হ্যাঁ, অর্থাৎ ওপার থেকে যারা এলো সেই উর্দুভাষী, তাদের জন্য শহর গড়া হচ্ছে, তাদের জন্য ব্যবসা বাণিজ্যের বড় বড় সুযোগ সুবিধা, লাইসেন্স পারমিট দেয়া হচ্ছে, তাদের জন্য সুযোগ তৈরি করা হচ্ছে। কিন্তু বাঙালিদেরকে দাবিয়ে রাখার চেষ্টা, এটা তো অনেক আগে থেকে। তারপরে একদিন যখন বাঙালি গোটা পাকিস্তান শাসনের দায়িত্বভার পেল, অল পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? আমাদের এই রাজশাহীর নেতা এইচ.এম. কামারুজ্জামান। আমি তো বলবো উনি একদিক থেকে শেখ মুজিবুর রহমানের চেয়েও বড় পদে অধিষ্ঠিত ছিলেন। ইতিহাসের সত্য কথা তো বলতে হবে। কেন ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল? বঙ্গবন্ধুই এই দায়িত্ব দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তখন অল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট কে ছিলেন? তখন ছিলেন সেই সময়ের মিয়া মমতাজ দৌলতানা, এবং উনি ছিলেন আরেকজন সেই সময় অল পাকিস্তান এই কম্বাইন্ড অপোজিশন পার্টির নেতা। এবং ওনারা এই সময়তে যখন এই নেতা এখানে ছিলেন, তারা কিন্তু সারা পাকিস্তান জুড়ে এই আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন এবং আইয়ুব বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন, 6 দফার পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন। হ্যাঁ, অল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন নবাবজাদা নসরুল্লাহ খান, যিনি কিন্তু রাজশাহীতে এসেছিলেন কামারুজ্জামান সাহেবের আমন্ত্রণে, এবং যিনি ওই রানীবাজারের সেই বিখ্যাত সাইদ মামা কুতুব মামার দোকানে ওই নবাবজাদা নসরুল্লাহ উনি ভিজিট করেছিলেন এবং ওইখানে গিয়েছিলেন। তো এই বিষয়টা কি সারা পাকিস্তান জুড়ে কিন্তু আওয়ামী লীগ সংগঠিত ছিল, করতে হয়েছিল। কেন করতে হয়েছিল? এটা পাকিস্তান ভিত্তিক দল। এবং ৭০-এর নির্বাচনে যখন তারা পার্লামেন্ট বসবে, এই বাংলাদেশের যে পার্লামেন্ট ঢাকায় বসবে প্রাদেশিক পার্লামেন্ট, সেখানেও সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ, আর যেটা পিন্ডিতে বসবে রাওয়ালপিন্ডি, সেখানেও সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ, দেশ শাসন করবে পাকিস্তান আওয়ামী লীগ। তখনই তো লাগলো আসলে তাদের লেগে গেল ইগোতে। এবং এই যে পাকিস্তানি যে এই মুসলমান পাকিস্তানের ভাইরা যে কত বড় ভেতরে ভেতরে হিংসা লালন করত, যে না, ওই বাঙালি এদেরকে কখনো পাকিস্তানের শাসন করতে দেয়া হবে না। যেটা আমি শফিউদ্দিন বললেন, যে সেই সময় জেনারেল যেটা ছিল পাকিস্তানি রাও ফরমান আলী, তিনি তার ডেইলি ডায়েরিতে লিখেছিলেন যে সবুজ বাংলাকে তিনি হলো রক্তাক্ত করে দেবেন। তিনি তাই ঘটেছেন 25শে মার্চের মধ্য দিয়ে। এই যে বিভিন্ন সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটনা ঘটলো, 25শে মার্চ ঢাকাতে 50 থেকে 1 লাখ হত্যাকাণ্ডের পর সারা দেশে যে হত্যাকাণ্ড ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই যে হত্যাকাণ্ডের শিকার মানুষগুলোকে আমরা কতটুকু সামনে নিয়ে আসতে পেরেছি? এটা আমাদের দুর্ভাগ্য, এটা ঠিক যে বৌদ্ধভূমির কথাই বলি, সম্ভবত শফিউদ্দিন ভালো বলতে পারবে সংখ্যাটা। এ পর্যন্ত আমরা 37টা না কতটা না 34টা বোধহয় বৌদ্ধভূমি চিহ্নিত করতে পেরেছি, এবং যেখানে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্তু এরকম হাজার হাজার বৌদ্ধভূমি পাওয়া যাবে। আমি কালকে হঠাৎ করে একটা বই পড়ছিলাম, যারা মিজোরাম দিয়ে গেছে ওই চট্টগ্রামের অঞ্চলে, সম্ভবত ভদ্রলোকের নাম তপন সেন কি তপন কি যেন নাম, উনি ওই মিজোরামের ওই পথ দিয়ে মানে পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। তো সেখানে বলছেন উনি যে উপজাতিদের মধ্যে কিন্তু বিভ্রান্তি ছিল নানা ধরনের, এটা সত্য। উপজাতিদের মধ্যে বা নিগোষ্ঠী যাকে আমরা বলি আর কি, এদের মধ্যে অনেকের মধ্যে বিভ্রান্তি ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিষয় নিয়ে ছিল। তারপরেও কিন্তু বিরাট একটা অংশ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। তো উনি যখন যাচ্ছিলেন তখন দেখছেন যে এক জায়গায় যে একটা বুড়ি মেয়ে কাঁদছে আর কি। কি ব্যাপার? ওনার বাবা, ওনার বক্তব্য যে ওনার বাবা খুব শ্রদ্ধা ব্যক্তি ছিলেন, স্কুল শিক্ষক ছিলেন, সবাই হিন্দু মানুষ যেহেতু তবু শ্রদ্ধা করতেন। দেখালো যে একই জায়গাতে প্রায় 15-20 জন মানুষকে জীবিত অবস্থায়, মানে গুলি করেছে মারা যায়নি, এরকম জীবিত অবস্থায় তাকেও মাটি দিয়ে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে কি বর্বরতা! এরকম বহু চিহ্ন এরকম পাওয়া যাবে সারা এটা বাংলাদেশে। খুবই আচ্ছা ভাই যেটা বলছেন, এই বিষয়টাই বলতে চাই যে দেখেন, এই মুসলমান ভাই ভাই এই স্লোগান দিয়ে তারা পাকিস্তান করেছিল, কিন্তু দেখেন নিষ্ঠুরতা, বর্বরতা চূড়ান্ত সীমায়। আমি সেই সময় এই 9 মাস ধরে যারা আমরা অবরুদ্ধ বাংলাদেশে নানা কারণে যেতে পারিনি, শেষের দিকে যেতে গিয়ে সীমান্ত পার হতে পারিনি, যে কি
মানে বর্বর একটা অবস্থায় আমরা বাস করি, প্রতিটি ক্ষণে ক্ষণে মৃত্যুর অপেক্ষায় থেকে। দেখুন তারা কিন্তু শিখিয়ে দিয়েছিল এরা কিন্তু মুসলমান না, এরা হলো হিন্দু, এই বাঙালি বলে কোনো মুসলমান নাই। এবং তারা অনেকে ঘরে ঢুকে যখন দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, দোয়া দরুদ লেখা, তারা কিন্তু অবাক হয়ে গেছে। কোরআন শরীফ দেখেছে, তবে তোমরা এটা তো আমরা হিন্দু জানি। এইভাবে তাদেরকে মগজ ধলাই করা হয়েছে। উদাহরণ দিয়ে বলি, 25শে মার্চের রাত্রে যখন আমরা বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ কাটছি, রাজশাহীর কথা উদাহরণ দিয়ে বলি, আমার বন্ধু সেই রাত্রেই তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, হত্যা করা হয়। আফজাল বলে নাম, আফজাল হোসেন, যেটা এখানে নামগুলো আসে না, আমি এই কারণে দুঃখর কারণেই বলি, প্রথম রাত্রেই। তো একসাথে ট্রেঞ্চ কেটে রাতে 1টা পর্যন্ত ট্রেঞ্চ কেটে আমি তাকে বললাম বাসায় যেও না, তুমি অন্য জায়গায় থাকো। আমি আর এক জায়গায় আশ্রয় নিলাম। আজকের যে সিনেমা অভিনেত্রী ছিল নাম করা শর্মিলী আহমেদ, তাদের বাসায় আর কি আশ্রয় নিল, রাত্রেবেলা ওখানে রেস্ট নিলাম। সকালবেলায় যখন ওরা অলরেডি দখল করে নিয়েছে, পাক আর্মি ঢুকে গেছে বড় মসজিদের সামনে, মজার ঘটনা, বড় মসজিদের সামনে লোকজন যখন বেরিয়ে আসছে তখন মুসলমানিত্ব পরীক্ষা করে দেখতেছে, এবং সে পরীক্ষা আমাকেও দিতে হয়েছে তখন। মানে আমি সকালবেলায় অবস্থাটা কি দেখার জন্য বেরিয়েছি লুঙ্গি পরে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বাস্তবতা। এবং এইটা সবই ঠিকই বলেছে, আজকের ঘটনা না। 52 যখন ভাষা বা 52 ভাষা আন্দোলন হয় তখন খেয়াল করবে, তখন যে পত্রিকাগুলো ছিল, মর্নিং নিউজ, তারপর আরো বিভিন্ন পত্রিকায় নিউজ করা হয়েছিল ধুতিজ আর রোমিং ইন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তায় ধুতি পরিহিত কিছু লোক মানে ভাষা আন্দোলন করছে। মজার কাহিনী এটা হয়েছে। শফিরা ঠিকই বলেছে যে জিন্না সাহেব এই পাকিস্তান বানানোর মূল হোতা, ধর্মের দিক থেকে যদি বিবেচনা, সে আদৌ করে মুসলমান ছিল না। সে কোনোদিন ও নামাজও পড়তো না, রোজাও রাখতো না, কোনো কিছুই করতো না। ওয়েস্টার্ন এডুকেশনে সে এডুকেটেড ছিল, এমনকি সে কংগ্রেসই করতো। এইটা হয়েছিল কি, একদিকে হচ্ছে গোটা ভারত ভিত্তিক যে জাতীয় মুক্তি আন্দোলন, তার কিছু ব্যর্থতা আছে, কংগ্রেসেরও একটা অংশের ব্যর্থতা আছে, ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, যার ফলে মুসলিমরা তখন ওই শফির কথা অনুযায়ী একটা ধর্মীয় বোধ থেকে একদিকে শোষণ, বৈষম্য এবং ভাষা আন্দোলনটাই কিন্তু বাঙালিদের প্রথম, যেটাকে আমি বলি যে আত্মজাগরণের মাস হিসাবে আমি চিহ্নিত করি, যে আমি যে বাঙালি এই বোধটা কিন্তু প্রকৃত অর্থে প্রাথমিকভাবে জাগ্রত হয় কিন্তু ভাষা আন্দোলনে। তার আগ পর্যন্ত আমরা কিন্তু মুসলমান ধর্মভিত্তিক যে জাতীয়তা, তথাকথিত ধর্মভিত্তিক জাতীয়তা, এটা যে হয় না ধর্মভিত্তিক জাতীয়তা, তাহলে গোটা আরব বিশ্ব একটা রাষ্ট্র হইতো ধর্মের ভিত্তিতে, এটা যে রিয়েলিটি নয়। এইটা কিন্তু বাঙালিরা প্রথমেই উপলব্ধি, বেশি দিন সময় লাগেনি কিন্তু। 48-এর আগে থেকে কিন্তু ভাষার প্রশ্নে কথা উঠেছে, 48-এও উঠেছে বাংলা ভাষার প্রশ্নে। এটা বুঝতে পেরেই কিন্তু খেয়াল করে দেখবেন যে প্রশ্নটি লাহোর প্রস্তাবে এসেছিল, যে শেরে বাংলা একে ফজলুল হক যে প্রশ্নটি, যে পাশাপাশি ভূদিক থেকে কাছাকাছি অঞ্চল নিয়ে মুসলিম এদের নিয়ে আলাদা স্টেটস গঠিত হবে, এটার পিছনে তারা আলাদা, অর্থাৎ ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র ছিল যেখানে কিন্তু আমি এখনো বলি যে জাতীয়তার ভিত্তিতে হলে একাধিক রাষ্ট্র তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। এটা কিন্তু কংগ্রেসেরও একটা অংশ কিন্তু উপলব্ধি করে। যদি আজকে যে শরৎ বসুরা যে দাবি জানিয়েছিল, একে ফজলুল হক যে দাবি জানিয়েছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দীরা গ্রেটার বেঙ্গল, যদি এরকম প্রশ্নটা আসে তাহলে কিন্তু ভারতের অন্যান্য জায়গাতে তখনও কিন্তু এই চিন্তা তাদের মাথায় ছিল, কংগ্রেসের ভিতরেও। আবার এদের তো ছিল ইকোনমিক ইন্টারেস্ট, মূলত মুসলিম লীগের যে ইস্পাহানি গ্রুপ, দাউদ গ্রুপ, এইসব এরা, যে আলাদা যদি সেপারেট আমরা একটা স্টেট করতে পারি, সেখানে আমরা শাসন শোষণ করতে পারবো। এই কারণে কিন্তু বাঙালিরা কিন্তু ওই না বুঝেই ওই বোধ থেকে মুসলিম জাতীয়, তথাকথিত মুসলিম জাতীয় বোধ থেকে সবচেয়ে কিন্তু অংশগ্রহণকারী বেশি ছিল কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু এ অঞ্চলের লোক, নট ওই অঞ্চলের লোক না। কেননা ওখানে কিন্তু মজার ঘটনা, ওখানেও কিন্তু জাতিগত লড়াই কিন্তু ছিল আগে থেকেই, এই পাঞ্জাবিদের বিরুদ্ধে ছিল লড়াই, যার ফলে কামারুজ্জামানের কথা বললো, অল পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি বানানোর পিছনে বঙ্গবন্ধু দুটো উদ্দেশ্য ছিল। পশ্চিম পাকিস্তানেও কিন্তু আন্দোলন গড়ে উঠছিল, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে কিন্তু আন্দোলন গড়ে উঠছিল, এবং এক ইউনিটের বিরুদ্ধে, কারণ সেন্ট্রালি ওখানে পশ্চিম পাকিস্তানকে একটা এক ইউনিট করা হয়েছিল, আর পূর্ব পাকিস্তান এক ইউনিট, এক ইউনিটের বিরুদ্ধে কিন্তু ওখানে তখন আন্দোলন চলছিল। বালুচরা আন্দোলন করছিল, সিন্ধিরা আন্দোলন করছিল, অন্যরা
আন্দোলন করছে, যেমন ধরুন পাকিস্তান আন্দোলনে কি হয়েছিল, খান আব্দুল গাফফার খানরা এটাকে সমর্থনই করেনি। বালুচ বালুচ নেতা ছিল, ওনার নামটা ঠিক মনে নাই, ওয়ালি খান না, ওয়ালি খান তো ওখানকার বেলুচিস্তানের, গাউস বক্স বেজঞ্জ ছিল, তারপরে বালুচ গফুর যে বঙ্গবন্ধুর মতো জাতীয়তাবাদী আন্দোলন করতে গেছিলেন ওখানে গফুর, আচ্ছা তারাও কিন্তু জাতীয় আন্দোলন করছিল। আমরা কিন্তু বাঙালিরা তারাও বঞ্চিত, ওই পাঞ্জাবিরা তাদের মানে গোটা পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ করতে কিন্তু পাঞ্জাবি এবং কামরুজ্জামান একাধিক ভাষা জানতেন, উনি পশতু জানতেন, সব ভাষাই জানতেন, উর্দু জানতেন, সেই কারণেই তাকে, এবং আরবিতে কবিতাও লিখতেন উনি, ওনার এই গুণটা ছিল, অনেক ভাষাবিদ ছিলেন তিনি। তো ওইখানে যে ঘটনাটা ঘটলো, যে আমরা কিন্তু দেখবেন বঙ্গবন্ধু 6 দফার মধ্যেও কিন্তু ছিল 1 ইউনিট প্রথা বাতিলের যে দাবি, সেটা কিন্তু আমরা সমর্থন করেছিলাম ওখানে পশ্চিম পাকিস্তানে। এবং আন্দোলনটা কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলনের প্রথম সূচনাটাই কিন্তু পশ্চিম পাকিস্তান থেকেই শুরু হয়, কিন্তু ছাত্র আন্দোলনটা যে আমরা যা পরবর্তী যেটা বাচ্চারা যে বিষয়টা, তাহলে এই যে গণহত্যা তারা যে চালালো, এই যে প্রতিহিংসা এবং সেই যে বর্বরতা, এই বিষয়টাই আমরা যেটা গুরুত্বপূর্ণ, যে এটিকে তারা বলতে চেয়েছিল কিছু কিছু পাকিস্তানিরা, কিছু কিছু বিদেশি মিডিয়া এখনো অনেকে যেটা বলে থাকে যে গৃহযুদ্ধ, রাইট? গৃহযুদ্ধ। আরেকটা জিনিস যাতে জানতে চাইবো আপনার কাছে, যে 25শে মার্চ একটা ঘটনা বলা হয় যে 25 মার্চ শুধুমাত্র ঢাকাতে যে হত্যাযজ্ঞটা হয়েছে, আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে রাজশাহীতে যে পরিবারটির কাছে যে বাড়িতে বঙ্গবন্ধু আসতেন, সেই বাড়িতে প্রথম 25শে মার্চ রাতে প্রায় একই টাইমে মিলিটারি বাহিনীর যে 5 জন সদস্যকে নিয়ে গেছেন, এরকম কিছু ঘটনাকাণ্ড ঘটেছে। আমি সফিউদ্দিন, আপনি যদি এই বিষয়ে কিছু এখানে তো ঠিকই, যে এখানে আমাদের আজকে যে জেলখানার সামনে যে সেই মরহুম অ্যাডভোকেট আব্দুল সালাম, ওনার যে বাড়িটি ছিল, উনি বঙ্গবন্ধু এখানে এসে উঠতেন, থাকতেন, এবং তিনিও নেপথ্যে থেকে আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করতেন আর্থিক এবং নানানভাবে। সেই খুবই ট্র্যাজেডি যে 25শে মার্চের দিকে পাকিস্তানের মেয়ে এখানে যে গণহত্যা চালায়, এর কায়দাটা একটু অন্যরকম ছিল। সেটা ছিল একেবারে 25শে মার্চের রাতে তারা তাদের পরিবার থেকে, তার 2 সন্তান এবং তার বোনের বাড়ির থেকে আরও 3 জন, মোট 5 জনকে তুলে নিয়ে যায়। সালাম সাহেবকে পাননি, উনি লুকিয়ে গিয়েছিলেন। এই প্রতিশোধ হিসেবে, প্রতিহিংসা হিসেবে বাচ্চা বাচ্চা ছেলে, তাদের তরুণ সন্তান তাদের তুলে নিয়ে যায় এবং 5 জনকে নিয়ে গিয়ে তাদের লাশ আজও খুঁজে পাওয়া যায়নি। একই সময় আমরা শুনেছি যে তৎকালীন মেম্বার অব দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি MNA নির্বাচিত হয়েছিলেন নাজমুল হক সরকার, তিনি ওই রাতে রানীবাজারের বাড়ির থেকে, আওয়ামী লীগ অফিসার তখন ছিল রানীবাজারের মোড়ে, সেই দপ্তরে উনি কিছু কাগজ, উনি বুঝতে পেরেই গোপনে কিছু কাগজপত্র নাকি সরাতে গিয়েছিলেন, ওখান থেকে সরিয়ে নেবেন বলে, কিন্তু সেই সুযোগ আর পাননি। রাস্তা থেকেই তাকে ধরে নিয়ে যায়, তাকেও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং এর পরপরই এপ্রিল মাসের প্রথম দিকে, 2রা কি 3রা এপ্রিল, সেই শহীদ বীরেন সরকার, যিনি ছিলেন এই শহরের একটা আইকন, সুরেশ পান্ডে, এই বিখ্যাত ব্যক্তিবর্গ যাদেরকে হিন্দু মুসলিম সমস্ত সবাই মিলে অশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদের কাছে কিন্তু দেখেন, লক্ষ্য করুন, প্রথমে তারা ধরে নিয়ে যাচ্ছে গোপনে, আবার 2রা তারিখে কিন্তু তাদেরকে গুলি করে মেরে প্রকাশ্যে রেখে যাচ্ছে। কেন রেখে গেল? অর্থাৎ তারা বলতে চাইলো যে না, আমরা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে, আমরা মারছি হিন্দুদের, মানে এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করলো। এবং তাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের যে প্রশ্নটা এসেছে, যে এটাকে আমরা কেন এটাকে গণহত্যা বলছি, এটাকে বলছি এই কারণে একটা জাতিকে নিঃশেষ করা। তাদের লক্ষ্য ছিল যে এখানে বাঙালিদের একটা বিরাট অংশকে আমরা এখানে অন্য দেশে চলে যাক, তারা পালিয়ে চলে যাক, এদেশে না থাকুক, তাহলে এখানে সংখ্যালঘু হয়ে যাবে, তাহলে আর পরবর্তী ইলেকশনে আর তারা সহজে জিততে পারবে। এইরকম একটা হীন মানসিকতা দিয়ে শুরু করলো। এবং পরবর্তীকালে তারা যেটা করলো, রাজনৈতিক নেতাদের, কর্মীদের শুরু করলো। পরবর্তীকালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন তারা তরুণদেরকে টার্গেট করলো। এবং একেবারে শেষে 16 ডিসেম্বরের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস বলে থাকি, তার আগে আগে ডিসেম্বর মাসে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, যেমন প্রথম এপ্রিল মাসে তারা যখন রাজশাহীতে ঢুকেছে 13ই এপ্রিল, তখনও হত্যা করেছে। আবার যখন শেষ মুহূর্তে তারা চলে যাবে, তখন শহীদ সাংবাদিক আবু সাইদকে হত্যা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুখরঞ্জন সমদ্দারকে হত্যা করেছে, মীর আব্দুল কাইয়ুমকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করেছে। এবং রাজশাহীতে দেখবেন বৌদ্ধভূমি, আমি এটা নিয়ে কিছু গবেষণা করেছিলাম, শহীদ শামসুজ্জোহা, যিনি ছিলেন একটা দেশের প্রথম শহীদ এবং একটা অন্যতম একটা আইকন,
যে পাকিস্তানি আমলে প্রথম শহীদ, এটা মুক্তিযুদ্ধ শুরুরও অনেক আগে 69 সালে, 2 বছর আগে। সেই জোহার নামে হল দেখেন, তারা কিন্তু সেই হলে ক্যান্টনমেন্ট বানালো এবং সেই হল দখল করলো। তার পিছনের বিশাল মাঠ ছিল, কৃষি খামার, সেইখানে তারা হাজার হাজার মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, নিষ্ঠুরভাবে নির্যাতন করে। তার ভিতরে জীবন্ত, একটু আগে বাচ্চায় বলছিলেন, অনেককে ওইভাবে জীবন্তই কবর দিয়েছে। এবং আমি নিজে সেই সময় দৈনিক বাংলা দেখেছি, রিপোর্ট বেরিয়েছিল, তলোয়ারের একটি ছবি চাপা হয়েছিল। তারা কিন্তু গুলি বাঁচানোর জন্য তলোয়ার দিয়ে জবাইও করতো মানুষকে। এইভাবে তারা ওইখানে এখন যেটা একটা স্মৃতি স্তম্ভ হয়েছে, যেটা বাদশাহ বলছিলেন, সারা দেশে কিন্তু অসংখ্য এরকম আছে। আমি দেশের কথা বাদই দিলাম, আমাদের রাজশাহীতে কি কি আছে এটিকে আমরা নতুন প্রজন্মকে জানাতে পারছি? এটা তো আমাদের ব্যর্থতা। আজকে সরকার যে ঘোষণা দিয়েছেন এর সাথে সামঞ্জস্য রেখে আমরা শুধু কাহিনী বললে আর বক্তৃতা দিলে তো হবে না, নমুনা তো মানুষকে দেখাতে হবে যে কত বড় দুর্যোগ, কত বড় নিষ্ঠুরতা ঘটে গেছে। আপনি জানেন যে সেই পদ্মাপাড়ের বধ্যভূমিতে একদিন একটা ওখানে উদ্বোধন হয়েছিল, আজ থেকে প্রায় 20 বছর আগে, একটি ফলক, সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে। কিন্তু এটা ওই অবস্থায় পড়ে আছে আজও, কিন্তু ওখানে কোনো ফলক টাঙিয়ে কাকে কাকে লাশ পাওয়া গেছে, কি কি নিষ্ঠুরতা বর্বরতা ঘটেছিল একটু লিখে রাখা যেত। এতে তো পয়সা বেশি খরচ হয় না। আসলে দরকার হয় চেতনা। আমরা মুখে অনেক কথা বলি, বাস্তবে তো করছি না। আমরা যেটা দেখেছি, আমাদের 41 সালে যে স্বাধীনতার আমরা স্বাদ পেলাম, তার জন্য অনেক দিনের অর্জন, অনেক দিনের বিসর্জন, অনেক বুকে রক্ত আমাদের রাজপথে গেছে, আমাদের মাটিতে বুকে রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের 1972 সালের দিকেই যে 195 জন যে পাকিস্তানি সেনা ছিল, তাদের বিচারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে পাকিস্তানে আটকা পড়া 4 লাখ বাঙালিকে জিম্মি করে তাদেরকে বিচারের কাঠগড়ায় নেবে এরকম একটা হুমকির ভেতর দিয়ে ত্রিপাক্ষিক একটা চুক্তির মধ্য দিয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল। কথা ছিল যে তার বিচারটা করবে। আজও আমরা সেই বিচারটা পাইনি। এই ব্যাপারে আমাদের যারা রাজনৈতিক মহল আছেন, কূটনীতিক যারা পররাষ্ট্র দপ্তর আছেন, তারা কি ধরনের উদ্যোগ আসলে নিচ্ছেন? এই প্রসঙ্গে বলি যে বিএনপি বিভিন্ন সময় বলতে চাই যে ভাবটা এরকম যেন 195 জনের যুদ্ধ অপরাধী আর বাকি যুদ্ধ অপরাধী না, এটা পাকিস্তানের দায়িত্ব যে 195 বলি, সেটা পরের কথা বলছি। এবং সৈন্য সংখ্যারও যেটা হিসাব দেখাতো, তখনকার পত্র পত্রিকায় দেখবে যে সৈন্য সংখ্যার যে হিসাব দেখাতো, যে সর্বশেষ তারা দেখিয়েছে যে 15 থেকে 20,000 সৈন্য, পাকিস্তানি সৈন্য এখানে ছিল। তাহলে 95,000 কি করে হলো? একটা ব্যাকই গেছে চুক্তির মাধ্যমে, ব্যাক 93,000 ব্যাক গেছে, তার ভিতরে 100 এখন 195 যে প্রশ্নটি, এইটা তখনকার যে প্রেক্ষাপট ছিল ভিন্নতর, যে তাদেরকে ফেরত দিতে হয়েছিল, কিন্তু কন্ডিশন ছিল এখানে, তুমি যে কথাটা বললে যে পাকিস্তান সরকার এটা তার বিচার করবে, এবং হামিদুর রহমান যে কমিশন করেছিল তারা এই বিচার এইটার তদন্ত করেছিল, সেখানেও কিন্তু স্বীকৃতি আছে এই প্রশ্নে, কিন্তু তারা করে নাই। এটা রিয়েলিটি, এটা তারা করে নাই। যার ফলে এখনো এই বিষয়টি নিয়ে আমরা বারবার বলি। আমার মনে হয় বিষয়টি নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা নিয়ে চাপ প্রয়োগ করার প্রশ্ন আছে। কারণ মুক্তিযুদ্ধের বিষয় নিয়েই তো আপনারা দেখবেন এই গণহত্যাটি দিবস যদি স্বীকৃতি পায় আন্তর্জাতিক, তখন বিচারের একটা সুযোগ সামনে আসবে। কারণ কে কোথায় ডিউটি করেছিল, জোয়া হলে কারা ছিলেন সেই সময় সেনা সদস্যরা, কে এটার কমান্ডে ছিলেন, এ তো সবাই জানে। কাজে সেই লোকটি যদি বেঁচে থাকে কিংবা তার যদি মৃত্যুর পরেও এটা বিচার হতে পারে, আন্তর্জাতিক আদালতে হতে পারে, এটা কেন হবে না? এইরকম তো বিভিন্ন জায়গায় ম্যাসাকার আছে। আমাদের যেটা দায়িত্ব হচ্ছে এই বদ্ধভূমিগুলোকে, যেখানে যেখানে হত্যা করেছে, এগুলোকে এখনো সংরক্ষণ করা। আপনি জানেন উপশহরে একটা হত্যাযজ্ঞ হয়েছিল, এখানে কালাইমারিতে হত্যাযজ্ঞ হয়েছিল, এখানে আমবাগানে কোর্টের পেছনে আমবাগান এলাকায় হত্যাযজ্ঞ হয়েছিল। এখানে এইভাবে শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু বদ্ধভূমি এরকম আছে, বিভিন্ন জায়গায় ছোট 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 বড় নানান জায়গায় হত্যাযজ্ঞ হয়েছে। স্টেডিয়ামের কাছেও কিছু হত্যাযজ্ঞ হয়েছিল, এই ধরনের আছে, এবং এখন এগুলো নিয়ে অনুসন্ধান করে আমরা সর্বদিন যেটা বলছি, আপনার বিচার চাওয়ার আগে যে কাজগুলো দরকার, যে সে বিচারটা তা কি বিষয়ের বিচারটা করব, এই যে তারা যেটা বলছে যে 3,000 লোক মারা গেছে, 30 লক্ষ নয়, 3,000, তারা বলতে পারে 3 জন মারা গেছে, তারা তো বলতেই পারে। তো এদেরকে আইডেন্টিফাই করে বিভিন্ন বিশ্ব মিডিয়া যেখানে প্রমাণ করে দিয়েছে, সেই সময় গণমত তৈরি করেছিল, জনমত তৈরি হয়েছিল বাইরে রাষ্ট্রে। পণ্ডিত রবি শাস্ত্রী ছিলেন, জর্জ হ্যারিসন, কনসার্ট ফর বাংলাদেশ, তারা একটা জনমত তৈরি করছে, তারা বিশ্ব আন্তর্জাতিকভাবে একটা জনমত তৈরি হয়েছে। কিন্তু আমাদের দেশে স্বাধীনতার পর কতটুকু কাজ হয়েছে, বিচারের যে সংস্কৃতির যেটা ছিল না, আমরা যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে একটা ধারার ভিতরে আসছি সত্য, কিন্তু আমরা কি
তাদেরকে, যারা আমাদের বুকে রক্ত ঝরিয়েছে, যারা আমাদের আমাদের সন্তানদের হত্যা করেছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তাদের যে বিচারটা করবেন, তাদের জন্য যে কাজগুলো করা দরকার। রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ দীর্ঘ সময় রাজনীতির মাঠে ক্ষমতায় রয়েছে। সত্য কথাই যে আবারও বলি আমি যে আওয়ামী লীগ দুবার ক্ষমতায় আসলো, তিনবার এক অর্থে। বঙ্গবন্ধুর আমলের কথা বাদই দিলাম, ওটা বাদ দিয়ে আমি বলছি 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইখানে দেখা যায় কি কোনো অ্যাবসলিউট কোনো মেজরিটি ছিল না, সিম্পল মেজরিটি, তাও দুজন কম ছিল, ধার করতে হয়েছে। সোজা কথা বলি যে তখনকার প্রেক্ষাপটে কিন্তু পার্লামেন্টে যুদ্ধাপরাধীদের বিচার করা তখনও কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত ছিল। কিন্তু খেয়াল করে দেখবেন 2008 সালে এসে কিন্তু প্রথম আপনার ডাইরেক্টলি কিন্তু নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ ঘোষণা করলো যে যুদ্ধাপরাধীদের বিচার করব। আর বঙ্গবন্ধু জিনিসটা বুঝতে পেরেছিলেন যে অনেকেই আশ্চর্য হয়ে যায় যে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট কিন্তু 73 সালেই করেছিলেন বঙ্গবন্ধু। আর অনেকে বলে যে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধী ছেড়ে দিয়েছিলেন, অমুক তমুক নানা রকম কথাবার্তা বলে। উনি এবার স্পষ্ট করে বলেছিলেন যে সংজ্ঞাও, এক অর্থে বলবো উনি সংজ্ঞাও নির্ধারণ করে দিয়ে গেছিলেন, কিন্তু ওখানে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের যে সংজ্ঞা, ঠিক তার সাথে মিল রেখে কিন্তু কোনো সংজ্ঞাও নির্ধারণ করেছিলেন যে অগ্নিসংযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিশু হত্যা, তারপরে গণহত্যা, এগুলোর সাথে যারা যুক্ত তারা কিন্তু যুদ্ধাপরাধী, এবং তাদেরকে বিচারের আওতার বাইরে কিন্তু উনি রাখেন নাই। এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে। তখন একটা ধারাবাহিকতা আছে। এখন যে প্রশ্নটা আমরা এখন অনেক বেশি আস্থা পাই, এই অর্থ আস্থা পাই যে যেহেতু আমরা কেউ ভাবতেও পারিনি, যেমন ফখা চৌধুরীর কথা, এই যে যার ফাঁসি হলো সাকার চৌধুরী, সে বলতো কি আমার বিচারই করতে পারবে না। আচ্ছা, বিচার যখন শুরু হলো তখন বললো আমাকে রায় দিতে পারবে না। তারপরে কি কথা হলো যে আমাকে ফাঁসি দিতে পারবে না, কিন্তু তারও কিন্তু ফাঁসি হলো। এবং ওটি জানেন মীর কাসেম কি করেছিল যে বাংলাদেশের ও বাজেটের 1/3 কিন্তু সে নিজেই দেওয়ার ক্ষমতা রাখে, এবং এই অবস্থা সে নিয়ে গেছিল। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করে, লবিস্ট নিয়োগ করে, ন্যাশনালি অনেক কিছু করার চেষ্টা করেছিল। সে মীর কাসেমেরও কিন্তু ফাঁসি হয়েছে। মূল যারা যুদ্ধাপরাধী বাংলাদেশে, এর মধ্যে বলা যাবে মেজর মূলগুলোর মোটামুটি বিচার হয়েছে। কিন্তু আমি মনে করি এই জন্য এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে। একদিকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া মূল ভাবটা এরকম দাঁড়িয়ে গেছে, অনেক সময় তৃতীয় গেছে বিষয়টি, এরকম সাধারণ মানুষের কাছে বিষয়টি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কিন্তু ঘটনা ঘটছেই, বিচার কিন্তু হচ্ছেই। হ্যাঁ, কিন্তু এখন যে প্রশ্নের গণহত্যা হিসাবে স্বীকৃতি আদায় করতে পারলে একটা জাতীয় এবং তো স্বীকৃতি প্রশ্নে আসলো, আন্তর্জাতিকভাবে যদি আমরা স্বীকৃতি আদায় করতে পারি, তাহলে যে প্রশ্নটি আসবে, আমরা তখন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ সহায় অন্যান্যকে চাপ দিতে পারবো যে এই যুদ্ধাপরাধীদের বিচার আমরা যেটুকু করেছি ওদেরও বিচার, যারা পাকিস্তানে যার যে সেনাবাহিনী যে অপরাধটা করেছে তাদের বিচারটাও আমরা তখন ওখানে করতে পারবো বলে আমার বিশ্বাস। আমরা একটা জিনিস দেখেছিলাম সম্প্রতি সময়, আপনারও মনে আছে যে আমাদের পাকিস্তানের একটা পত্রিকায় একটা নিউজ হয়েছিল যে বাংলাদেশের কাছে তারা 700 কোটি টাকা দাবি করেছে, ইন্ডিয়ার কাছে 600 কোটি টাকা দাবি করেছে। কিন্তু ঘটনা প্রবাহে যেটা দেখা যায় যে আমাদের সেই সময় আন্তর্জাতিক বিভিন্ন কারিকুলাম মেনটেন করে দেখা গেছে যে 56% আপনার পাটের যেটা বাই, সেই জায়গা থেকে একটা টাকা গেছে। বৈদেশিক যেটা অর্জন দেশ ভাগের ফলে বা দেশের করার জন্য, সেখানে একটা অংশ 77 সালে বরিশালে যে বন্যাটা হয়েছিল, সেই জন্য $200 মিলিয়ন এখানে আসছিল, সে টাকাটা পাকিস্তান নিয়ে চলে গেছে। সেই সময় 34,000 কোটি টাকা বাংলাদেশ পাকিস্তানের কাছে পায়, সে পাওনা এখনো বুঝে পায়নি। আর একটা বিষয়, 1974 সালে যখন ত্রিপাক্ষিক চুক্তির পর জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশে আসলেন, তখন তারা বলেছিল যে আমাদের 71-এর যে যুদ্ধটার জন্য সেটা এক্সেসিভ অ্যাক্ট, মানে অতিরঞ্জিত, খুব বাড়াবাড়ি করেছে তাদের সেনারা, দুঃখ প্রকাশ করেছেন। সেই পাকিস্তান 2015 সালে ভুল পাল্টে নওয়াজ শরীফ সরকার বলছেন যে না, এই ধরনের আমরা কোনো ধরনের ভুল করিনি। যখন এই ধরনের একটা দোষী রাষ্ট্র যারা বিধ্বংসী কার্যকলাপ চালিয়েছে, তারা যখন দায়ী স্বীকার করে না, তাদের কাছে যে পাওনাটা আছে 34,000 কোটি টাকা। আমি কিছুদিন আগে দেখলাম যে পদ্মা সেতু করতে গেলে 28,000 সামথিং কোটি টাকা ব্যয় হয়। একটা পদ্মা সেতু তৈরি করা যায়, তার পাশাপাশি যে যোগাযোগ ব্যবস্থা যেটা উন্নয়ন, সেই টাকা থেকে করা সম্ভব। এখনো আমরা সে পাওনা আদায় করতে পারছি না। এক্ষেত্রে আমাদের কি ব্যর্থতা মনে করেন? আমাদের আন্তর্জাতিক শক্তির ব্যর্থতা, যেখানে বিশ্ব ব্যাংকের চাপ আমরা অস্বীকার করতে পারি, সেই জায়গায় পাকিস্তানের যে আমাদের কাছে যে প্রাপ্য পাওনাটা আছে,
সে পাওনা এখন পর্যন্ত আমরা আদায় করতে পারছি না, কি জন্য? আচ্ছা, এটা খুব ভালো কথা বললেন। আমি যতটুকু শুনেছি যে 47-এ যখন দেশভাগ হয় তখন কিন্তু কলকাতার বেশ কিছু অফিসের ফার্নিচার, টেবিল চেয়ারও ভাগ হয়েছিল, যেটা ঢাকায় চলে আসে রেলওয়ে করে, রেলওয়েতে। এবং এমনও শুনেছি কোন স্টেশনে যেন পর্যন্ত এসে অনেক ফার্নিচারও দেখা গেছে ওখানেই পড়ে থেকে গেছে, আর আসেনি। তো একটা ভাগের ব্যাপার স্যাপার তখনও ছিল। আর দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু এই দাবি, আমি যতটুকু জানি, বঙ্গবন্ধু কিন্তু তুলেছিলেন, নিজে তুলেছিলেন, এবং এই দাবি নিয়ে সোচ্চার হয়েছিল আমরা হিস্সা চাই। এবং কিন্তু পরবর্তীকালে যেসব সরকার এসেছিল দীর্ঘ 22 বছর, সব তো আসলে ধামাচাপাই থেকে যায়, হয়তো সে কারণে আমরাও ভুলে গিয়েছিলাম। এর মধ্যে বাঙালিও অনেক, বাংলাদেশ অনেক আর্থিকভাবে অনেক উপরে উঠে গেছে, কিন্তু এখন উল্টো পাকিস্তানি দেখি উল্টো দাবি করে বসছে। তা আমার মনে হয় এটার একটা জবাব সরকারিভাবেই জোরের সাথে দেয়া উচিত। আর যেটা বলছেন বারবার সংখ্যা আসছে, আমি কিন্তু সংখ্যা নিয়ে খুব একটা বলতে চাই না। কতজন মারা গেছে এটা খুব বড় কথা না, বড় কথা কোথায় জানেন? এই বর্বরতা এবং হিংস্রতার রূপটি। আমি নিজে জার্মানিতে সেই বধ্যভূমি, সেই গণকবরগুলো দেখেছি, যেখানে হাজার হাজার, 30,000 মানুষের কবর এক জায়গায়, এই ধরনের আছে। কিন্তু একটা জিনিস ওখানে আমি যতটুকু দেখেছি, শুনেছি, সেটা হলো হিটলার যে বর্বরতা করেছে তারও কিন্তু একটা নিয়মের মধ্যে। দেখুন, গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে মেরে ফেলেছে, সেটাও বর্বর নিষ্ঠুরতা। কিন্তু আমরা কি করেছে, পাকিস্তানি আর্মিরা কি করেছে? তার চোখ তুলে নিচ্ছে, তার নাক কেটে দিচ্ছে, তার কান কেটে দিচ্ছে, তার কলজে চিরে বের করে ফেলছে, তার চামড়া ছিলে লবণ দিচ্ছে। মানে বর্বরতার একটা সীমা থাকা উচিত। আমার তো মনে হয় এই নিষ্ঠুরতা, বর্বরতা পৃথিবীর কোথাও নাই। হিংস্রতা, এবং সেটা যদি ধর্মের নামে হয়, যে কত ভয়ঙ্কর হতে পারে তার নিষ্ঠুরতা আমরা দেখেছি। আপনি এখনো পর্যন্ত আপনি কোনো বাড়িতে যান, এসব কাহিনী শোনেন, আমাদের মেয়েদের উপরে কি ভয়ঙ্কর নির্যাতন তারা করেছে। তারা নামাজ পড়া জানতো নাকি? তারা তো দোয়া দরুদ নিজেরাই জানে না। কেউ যদি ভুল বলে দিত ওটাই ঠিক আছে। তারা কি মুসলমান নাকি? তখন অনেক আমি শুনেছি, অনেক ইমাম সাহেব বলতেন এরা তো মুসলমান না, এটা জানেই না তো ধর্ম, এটা দোয়া দরুদও জানে না। তো বিষয়টা তো সেই জায়গায়, এই বর্বরতা, এই নিষ্ঠুরতা, 30 লাখ কি 3 লাখ এটা কোনো ব্যাপারই না। আমি মনে করি যে সেই নিষ্ঠুরতা যারা করতে পারে, যারা বিনা অপরাধে মানুষকে মারতে পারে, তাদের তো বিচার হতেই হবে। এবং এই গণহত্যা যে ঘটিয়েছে তারা, সেটি তো প্রমাণিত হয়েছে। সমস্ত পৃথিবীর বিভিন্ন পত্র পত্রিকায় সেই সময় এসেছে। আজও হাজার হাজার মানুষ বেঁচে আছে, তারা তার সাক্ষ্য দেবে। কাজে এটা নিয়ে যেটা হতে পারে, আমরা সেই নিষ্ঠুরতা, বর্বরতাটাকে আরো বেশি করে তুলে ধরতে পারি আমাদের লেখালেখিতে, আমাদের গবেষণায়, এবং সেই চিত্র তুলে ধরনে সেই সময় কারা দায়িত্বে ছিল। শুধু কি পাকিস্তান? আপনি কিনা আল বদরদের কথা ভুলে যাচ্ছেন। আপনি রাজাকারদের মাফ করে দিতে পারেন, তারা গরিব মানুষ, কিছু টাকা পয়সার জন্য করেছে। আপনি আল বদর, আল শামসিদের ভুলছেন কেন? এরা তো রাজনৈতিক বাহিনী ছিল, এরা তো সবচেয়ে শিক্ষিত, উচ্চ শিক্ষিত সম্প্রদায়। তাদের রিপোর্টের ভিত্তিতেই তো সবাইকে তুলে নিয়ে যাওয়া হতো। তাদের রিপোর্টের ভিত্তিতে তো কোন বাড়ির মেয়ে কোথায় কাকে দেয়া হবে সেই বন্টন হতো, ইসলামের নামে, ধর্মের নামে। এই যে বিধর্মীর কাজ তারা করে গেছে, খোদ আল্লাহর আরশ কেঁপে গেছে। সেই জন্যই তো তাদের এই ফাঁসি যে হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে আমি মনে করি, এই সমস্ত পাপীদের, ধর্মের নামে যারা পাপ করেছে। কাজে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে এই পাপ যাতে এই দেশে আর কখনো না হয় সেই ব্যাপারে প্রচেষ্টা চালানো এবং সেই নিশ্চয়তা দেয়া। এবং সাথে সাথে যারা সত্যিকারের এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন, তাদেরকে আরো সততার সাথে, তাদেরকে আরো দায়িত্ব পালন করে, আরো মানুষের সেবা, সাধারণ মানুষের, সর্বশ্রেণীর মানুষের সেবার এবং দেশের উন্নয়ন, এগুলোর দিকে আরো বেশি করে তো নজর দিতে। আমরা যেটা দেখেছি যে আমাদের যে স্বাধীন যুদ্ধপ্রতি যে বিচারটা হলো, আল বদর, আল শাম, যারা আমাদের এই হত্যাকাণ্ড সব সংগঠিত, যে প্রি প্ল্যান, যারা মাস্টার মাইন্ড ছিলেন, তাদের বিচার হয়েছে। কিন্তু বলা হয় এটা দলের আন্তরিকতা কতটুক, আমাদের যে প্রজন্ম ছিল, আপনারা জানেন যে শাহবাগে যে আন্দোলন, যে জনমত সৃষ্টি হয়, তার ফলেই তো বিচারের বেগটা ত্বরান্বিত হয়। সব দিক থেকে জনমত সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যে আপনার যে গণহত্যার যে বিচারটা, সেই বিচারের ক্ষেত্রে জনমত তৈরি হওয়ার জন্য কতটুক আমরা কাজ করছি, আমাদের যে সচেতন মানুষ আছেন, যারা বিভিন্ন দাবিতে একটা ক্রসফায়ার হলেও যারা রাজপথে নামেন, একটা চোরও যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে তারা রাজপথে নামেন, তারা এই যে গণহত্যার বিচারের ব্যাপারে কতটুকু জনমত তৈরি
করবেন, আর এখানকার মানুষ এটাকে কিভাবে রিয়াক্ট করবে? আচ্ছা বলি, কারো কারো ধারণা যে যেদিন গণজাগরণ মঞ্চ তৈরি হলো তারপর থেকে বোধহয় বিচারটা শুরু, এই দাবিটা উঠলো। বিষয়টা কিন্তু এরকম না, আরো আগে থেকেই শুরু হয়েছিল। মোমেন্টাম পেতে সময় লেগেছে। যখন নাম জানেন যে গণ আদালতে কিন্তু বিচার হয়েছিল, এটা খুব খেয়াল করে দেবেন গোলাম আজম শহীদের। সেই দিন সরোয়ার উদ্যানে কিন্তু কম লোক জমায়েত ছিল না, এবং ধারাবাহিক উনি কিন্তু জাহানারা ইমামের লড়াই করেছিলেন। এবং তারপরে দেখবেন যে 71-এ ঘাতক দলাল নির্মূল কমিটির সাথে এটাকে আরো একটা বড় রূপ দেওয়ার জন্য 21-এর চেতনা পরিষদ এবং আপনার ঘাতক দালাল নির্মূল কমিটি দিয়ে নাম দেওয়া হয়েছিল জাতীয় সমন্বয় কমিটি, এই জন্য আরো বৃহত্তর অ্যাসপেক্টে করার জন্য। এবং এই ক্ষেত্রে কিন্তু নেপথ্যে ভূমিকা রেখেছিলেন আজকের যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন জননেত্রী শেখ হাসিনা। আপনি জানেন না, যেদিন গণ আদালত হয় সেদিন গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা, শুধু তাই নয়, তিনি লক্ষাধিক লোক ওখানে জমায়েত করার ব্যবস্থা উনি করেছিলেন তখন। হ্যাঁ, তখন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না, তারপরেও কিন্তু এই কাজটি তিনি তখন করেছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আস্তে 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 যে কথাটা শফিউদ্দিন বলল যে 22 বছর 25 বছর তো গোটা জাতিকে বিভ্রান্ত করা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। দেখবেন গ্রামে যান, অনেকে জিজ্ঞেস করে কি হয়েছিল 71 সালে, বলে এটা একটা গন্ডগোল হয়েছিল। এটা যে একটা মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির যে জাতীয় স্বাধীনতার লড়াই, এইভাবে কিন্তু বুঝে না। তরুণ সমাজ তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আর অনেক সময় বোঝানো হয়েছে এটা সাম্প্রদায়িক বাঙালি বিহারি লড়াই, এরকমও বলার চেষ্টা হয়েছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে আমরা এতদূর আসতে পেরেছি, আজকে যে পার্লামেন্টে এই জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। এখন যে প্রশ্নটি যে এইটা 25শে মার্চ বরাবরই পালিত হয় কাল রাত্রি হিসাবে, এখন যে এটা গণহত্যা দিবস হিসেবে পালিত হবে, রাজনৈতিক নেতৃত্বের কাজ হচ্ছে, এবং সামাজিক, শুধু রাজনৈতিক নেতৃত্ব না, সামাজিক ভাবেই কিন্তু এই বিষয়গুলোকে, আন্দোলন সংগ্রামগুলোকে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে যেটা আমরা দেখেছিলাম যে গণজাগরণ মঞ্চ যখন সৃষ্টি হলো তখন এক ধরনের বিভাজন, যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে না, ভিন্ন একটা হলো নাস্তিক অপশন তৈরি করে শাপলা চত্বরে একটা ঘটনা ঘটলো। এই জায়গায় যে হলো গণহত্যার বিষয়টা যখনই জাতীয় স্বীকৃতি আসে, তখন পাশাপাশি একটা দাবি চলে আসে যে এই গণহত্যার যারা দোষী তাদের বিচার, এবং সেটা আন্তর্জাতিক রূপে, আন্তর্জাতিক মানে। এই জায়গাতে কতটুকু সফল হবে সরকার, বা আমাদের যারা দেশের জনগণের আকাঙ্ক্ষার এটা প্রতিফলন, আমাদের দেশের সব সভ্য মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এক্ষেত্রে রাজনৈতিক কোনো সংকট সৃষ্টির কোনো পায়তারা বা অপচেষ্টা বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব না। এই যে দাবিটা, দীর্ঘদিনের দায় আমাদের ওপর চেপেছিল, সেই দায় মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতিকে আরও পরিস্ফুটিত রূপে, আরও সুসংগঠিতভাবে আমরা দেখতে পাবো। আহমেদ শফিউদ্দিন, আসলে এইখানে তো খুব সোজা হিসাব হচ্ছে কি, যে দেখবেন মুক্তিযুদ্ধে বা যে কোনো যুদ্ধে যারা জয়লাভ করে তারা কিন্তু অপরপক্ষকে রাখে না। আপনি কি জানেন ইরানে 5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল ইরানের খোমেনি বিপ্লবের পরে? আপনি কি জানেন এই বিভিন্ন দেশে দেশে আপনার বিপক্ষ শক্তিকে নির্মূল করে দেয়া হয়? কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আমাদের খুব ঘনবসতিপূর্ণ দেশ, একই পরিবারে দেখবেন ইনি একদল, ইনি একদল, ইনি একদল করছেন, কিন্তু এই বিভাজন বাঙালি চিরকালই উদার, বাঙালির কিন্তু দৃষ্টিভঙ্গিটা চিরকালই উদার। কাজে দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু বঙ্গবন্ধু এটি করতে দেননি। উনি কিন্তু কঠোরভাবে, এবং সেই সময়ের নেতৃত্ব প্রতিশোধ যাতে কেউ না নেয় সেজন্য অত্যন্ত সচেতন ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যদি 1000 মানুষকে মেরে ফেলা হতো তাহলে কিন্তু এত বিতর্ক হয় না। তো এটা কিন্তু খুব সহজ হিসাব। কিন্তু পরাজিত শক্তি যখন যারা থাকে তারা কিন্তু ঘুরে ফিরে আবার, যেহেতু নৈতিক ভিত্তিটা তাদের কিন্তু তাদের দিক থেকে খুব দৃঢ়, কারণ তারা কিন্তু একটা লোককে জবাই করছে, কি মনে করছে আল্লাহর কাজ করছে, আমি বেহেশতে যাব। জিনিসটা বুঝতে হবে। কিন্তু এই জন্য আমি তাদের দায়ী করব না। তাদের যে শিক্ষাটা দিয়েছে, দীক্ষাটা দিয়েছে, একদিনে না, মগজ ধলার ব্যাপারটা তো খুব গুরুত্বপূর্ণ। আপনি আজকে বড় বড় যতই মুক্তিযুদ্ধের চেতনার বক্তৃতা দেন, আপনি স্কুলের বাচ্চাদের কি পড়াচ্ছেন? আপনি স্কুলের বাচ্চাদের যদি খালি ব্যবসা শেখান, খালি MBA আর BBA শেখান, আর জিনিস কেটাকাটা শেখান, টেলিভিশনে খালি বিজ্ঞাপন দিয়ে কি খাবার, কি কিনবা, আর কিভাবে ফুর্তি করবা শেখান, দেশপ্রেম কোথায় শেখাচ্ছেন? আপনি যা বললেন যে আমাদের যারা তরুণ প্রজন্ম, যারাই তো মূলত দেশকে চালাবে, আর 10-20 বছর পর আপনিও থাকবেন না, হয়তো আমরাও নাও থাকতে পারি, এই জায়গাতে যে কাজটা হওয়া দরকার, যেটা আমরা দেখলাম যে
যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে যে ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ আছে, বিভিন্ন কথা বলে বিভিন্ন ইস্যু তৈরি করার ক্ষেত্রে, এই জায়গায় যে একটা বাঙালির যোগ্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে সেই জায়গায় সে সক্ষমতা, ঐক্যবদ্ধের যে জায়গাটা, যেটা বঙ্গবন্ধু ঠিকই বুঝেছিলেন 52 সময় ভাষা আন্দোলনের সময় হিন্দুর ভাষা বাংলার জন্য, উর্দু ফার্সি মানে খুব আভিজাত্যের ভাষা, যখন এই ধরনের সেন্টিমেন্ট ছিল, তার বিপরীতে প্রাণের দাবিটা মানুষ ঠিকই বুঝতে পেরেছিল, মানুষের গ্রামের মানুষ বুঝেছিল, আপামর মানুষ বুঝেছিল। এই জায়গাটা নেতৃবৃন্দ কতটুকু কবে সেটা ক্লিয়ার করতে পারবে? আমাদের সমাজে যে কাজগুলো করা দরকার, কখন সেই কাজটা সম্পন্ন হবে? এইটা ছোট সবাই দিয়ে তো বলা যাবে না, তবে এই গণজাগরণ মঞ্চ আর তাদের আন্দোলন যুদ্ধাপরাধীদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, যে কারণে বিতর্কটা তো শুরু হয়েছিল। আপনারা খুব খেয়াল করে দেখবেন, আমি বিতর্কে যেতে চাই না, তবু বলি যে পার্লামেন্ট ভবন যেদিন ঘেরাও করতে যাওয়া হয়, এর নেপথ্যে কারা ছিল, কার লেখা, এগুলো সব আমি জানি। কিন্তু দেখা গেল কি, পার্লামেন্ট ভবন পর্যন্ত ঠিক ছিল যাওয়া পর্যন্ত। পরবর্তী সময় দেখা গেল কি, আমাদের দেশের অতি বাম একটি অংশ এই আন্দোলনটাকে, তারা কিন্তু গণজাগরণ মঞ্চের আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নিল। তারা সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যে সরকার বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। বাস্তবতা উপলব্ধি না করে তারা এইদিকে নিয়ে যার ফলে কিন্তু বিভ্রান্তিটা শুরু হলো। হ্যাঁ, আবার এখনো গণহত্যার প্রশ্নে কিন্তু এই সুযোগটা কিন্তু খুব কম, এই সুযোগটা খুব কম যে গণহত্যার বিষয়ে কোনো ভিন্ন মত তৈরি করা, এটা খুব কঠিন। যারাই করতে যাবে তারাই বিপদে পড়বে। যেমন যুদ্ধাপরাধীদের আন্দোলনটা স্থগিত হয়ে যায়নি, কাজ তো চলছে, এবং যুদ্ধাপরাধীদের আন্দোলন জায়গাটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, সরকারের বিরুদ্ধে একটা জায়গায় নিয়ে যাওয়ার, সেটা কিন্তু হালে পানি পায়নি। কিন্তু ঠিক একইভাবে আজকে দেখবেন এই গণহত্যার যে প্রশ্নটি, এটাও নিয়ে যদি সঠিক দৃঢ়তা নিয়ে যদি আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে আসছি। গণহত্যা দিবস নিয়ে আজকের আলোচনায় অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ, সহসভাপতি মহানগর আওয়ামী লীগ, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক আহমেদ শফি, দুজনকে বরেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা। আজকের দিনে জাসদের পক্ষ থেকে জাতীয় সংসদে গতকাল একটা দাবি উঠেছে, গণহত্যা দিবসের জাতীয় স্বীকৃতি। এই দলকে বরেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাধারণ মানুষের, আজকে 17 কোটি মানুষের দাবি তারা সংসদে উপস্থাপনের মধ্য দিয়ে তারা রাজনৈতিক দল হিসাবে নিজের দায়িত্বের জায়গাটা ক্লিয়ার করেছেন। আমাদের যে দায় দীর্ঘদিনের ছিল, যুদ্ধাপরাধীদের বিচার, আলবদর, আলশাম, রাজাকার, যারা এই দেশের বাংলাদেশের মানচিত্র, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে পাকিস্তানের স্বপ্ন দেখেছিল, এই দেশের 7 কোটি মানুষকে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ইন্ডিয়া পাঠানোর ষড়যন্ত্র করেছে, যারা 25শে মার্চে 52 ভাষা আন্দোলনে যে ধীরেন্দ্র দত্ত যে দাবিটা করেছিল তাকে খুঁচিয়ে হত্যা করেছে যে পাকিস্তানি চক্র, যারা আমাদের বাংলাদেশের স্বপ্নকে তিল তিল করে হত্যার ষড়যন্ত্র করেছে, তাদের বিচারের যে প্রক্রিয়া তা শুরু হয়েছে। গণহত্যা, যে নারকীয় গণহত্যা তারা চালিয়েছেন, তাদের বিচারের একটা সম্ভাবনা আমরা আজকে এই জাতীয় সংসদে উত্থাপনের মধ্য দিয়ে দেখতে পেলাম। তার পরিপূর্ণ একটা রূপ দেখতে পাবো। তার পাশাপাশি আমাদের এই প্রজন্মকে তাদের দাবি, তাদের অধিকার আদায়ের সক্ষম হিসাবে করে তোলার জন্য আমাদের যে দায়িত্বের জায়গাগুলো আছে, আমাদের বৌদ্ধভূমি রক্ষার যে জায়গাগুলো আছে, আমাদের ইতিহাস সংরক্ষণের যে জায়গাগুলো আছে, সেই জায়গায় অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিবে বর্তমান সরকার সহ যারা সংশ্লিষ্ট মহল আছেন। এই দাবি রাখে শেষ করছি। সব ভালো থাকবেন। শুভরাত্রি।